মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 তার সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাকে বেছে নিয়েছো। তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 এই বইটা থেকে আমরা মডেল ধরে ধরে ইংরেজি পেজ আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য পেজ মডেল নাম্বার 4 বারুইপুর হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 71, 71 পৃষ্ঠায়। একের দাগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচে প্যাসেজটাকে মন দিয়ে পড়ো, তার নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দাও। এটা তোমাদের পড়া আছে, তবু আমি আরেকবার পড়ে দিচ্ছি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুন ওই আইল্যান্ডে সর্বদাই সুন্দর আবহাওয়া থাকে। হোয়েন ইট ইজ ফাইন, যখন আবহাওয়া ভালো থাকে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, মানে সমুদ্র বন্দরটাকে নীল দেখায় এবং শান্ত দেখায়। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপিলস, মানে হালকা বাতাস বইতে থাকে এবং ছোট ছোট ঢেউ থাকে সমুদ্রে। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গরমকালে আমাদের কিছু না কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গরমকালে ডিক আর মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়িকে নিয়ে পাগল বা উন্মাদ হয়ে উঠেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে দেখিয়ে দিয়েছিল কি করে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, আর ওই বছর আইল্যান্ডে ফিরে এসে আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড কি করতো ওই আইল্যান্ডের কোনো একটা দিকে চলে যেত। অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলতাম। শিপরেকেড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, ভাঙা জাহাজের নাবিকেরা মাঝ সমুদ্রে যেমন সিগন্যাল দেয়, সেই সিগন্যাল দেওয়ার খেলা আমরা খেলতাম একে অপরের সঙ্গে, তবে ঘুড়ি দিয়ে। এর দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচে দুখানা বাক্য দেওয়া আছে, বাক্য দুটোকে কমপ্লিট করতে হবে সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিয়ে। এ দাগে ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি হবে অপশন নাম্বার 3। বি দাগে দ্য ন্যারেটর সেড হার প্লেমেট প্রিটেন্ডেড টু বি, লেখক বলছেন যে তার খেলার সাথীরা তারা অভিনয় করতো, মানে কি হিসেবে ভান করতো, উত্তর হচ্ছে শিপ রেকেড মেরিনার্স, ভাঙা জাহাজের নাবিক হওয়ার অভিনয় করতো অপশন নাম্বার 2। বি দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচে দুটো বাক্যকে কমপ্লিট করতে হবে। একের দাগে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, মেনল্যান্ডের একটা ছেলে দেখিয়ে দিয়েছিল, মানে ক্লডকে দেখিয়েছিল কি করে ঘুড়ি বানাতে হয়। আমরা এখানে লিখবো শোড ক্লড হাউ টু মেক কাইটস। দুইয়ের দাগে ইন ফাইন ওয়েদার দ্য হারবার ইজ, মানে সুন্দর যখন ভালো আবহাওয়া থাকে তখন সমুদ্র বন্দরটাকে কেমন দেখায়, উত্তর হচ্ছে ব্লু অ্যান্ড কাম। তোমরা এখানে বাক্যটাকে আরো বাড়াতে পারো, ওই সেন্টেন্স একদম প্রথম লাইনে দেওয়া আছে, এ উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, এটাও জুড়তে পারো। সি দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে একটা প্রশ্ন আছে, উত্তর দিতে বলা হচ্ছে হোয়াট ডিড দ্য অথার অ্যান্ড ক্লড ডু ইন দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গরমকালে ডিক আর মিমি আসার আগে লেখক এবং ক্লড, মানে ফিলিপ্পা এবং ক্লড, এরা দুজন কি করেছিল, আমরা বলবো এরা ঘুড়িকে নিয়ে উন্মাদ হয়ে উঠেছিল এবং প্রচুর ঘুড়ি বানিয়েছিল। তাহলে আমরা লিখবো বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস অ্যান্ড মেড প্লেন্টি অফ কাইটস। দুইয়ের দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, নিচে একটা পোয়েম দেওয়া আছে, পড়তে হবে, তার নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে হবে। পোয়েমটা পড়ছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্র এবং আকাশ। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আমি শুধু চাই একটা লম্বা জাহাজ। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, একটা নক্ষত্র থাকবে মাথার উপরে যে আমার জাহাজটাকে দিশা দেখাবে। অ্যান্ড দ্য হুইলস কিক, আর লাগবে চাকার গতি অর্থাৎ নৌকার গতি। অ্যান্ড দ্য উইন্ডস সং, এবং তার সঙ্গে থাকবে বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, সাদা পাল বা সাদা মাস্তলগুলো ঝাঁকুনি দেবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, ধূসর কুয়াশা থাকবে সমুদ্রের বুকে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, ধূসর ভোর উন্মোচিত হবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ চলমান স্রোত ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, একটা পাগলের মতো ডাকছে এবং পরিষ্কার করে ডাকছে। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, আমি শুধু চাই একটা বাতাস বহুল দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাদা মেঘ উপরে ভেসে বেড়াবে।
অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এবং ওই ফেনা, সমুদ্রের ফেনা সমুদ্রে চলমানভাবে থাকবে। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিল চিৎকার করবে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, যাযাবরের মতো ভবঘুরে জীবন হবে আমার। টু দ্য গার্লস ওয়ে, আমি শঙ্খচিলের পথে যাব। দ্য হোয়েলস ওয়ে, এবং তিমি মাছের পথে যাব। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ, যেখানে বাতাস গায়ে লাগবে ধারালো ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার, আমি শুধু চাই একটা সুখের কাহিনী, একটা হাসি খুশি সহনাবিকের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং আমি শান্ত ঘুম লাগবে আমার। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মধুর স্বপ্ন থাকবে। হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, যখন দীর্ঘ ভ্রমণটা শেষ হবে। এর আগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচে দুখানা বাক্য দেওয়া আছে, দুটো সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে সঠিক অল্টারনেটিভটাকে বেছে নিয়ে। এর আগে হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার, যখন দীর্ঘ ভ্রমণটা শেষ হবে। এখানে ট্রিক রেফার্স টু জার্নি হবে অপশন নম্বর 4। বি দাগে দ্য পোয়েট ইজ ফন্ড অফ দ্য, কবি কি ভালোবাসেন মানে কোন জিনিসের তিনি ভক্ত। উত্তর হচ্ছে নোমেডিক লাইফ অ্যাট সি, মানে সমুদ্রের উপরে যে উন্মুক্ত জীবন সেটাকে তিনি পছন্দ করেন। বি দাগে একটা কোশ্চেন দিয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে দুখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দিতে হবে। বি একে দাগে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হুইল স্কিক রিফার টু, এই হুইল স্কিক মানে চাকার লাথি, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে নৌকার গতিটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা উত্তরে লিখবো হুইল স্কিক রেফার্স টু দ্য স্পিড অফ দ্য বোট। অ্যাকচুয়ালি বোট বলবো না, শিপ বলবো, কারণ কবি জাহাজ চাইছিলেন। দুইয়ের দাগে হোয়াট ডাজ দ্য লাইন দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ সিগনিফাই, এই বাতাস ধারালো ছুরির মতো লাগবে, এই কথাটা কি সিগনিফাই করে? মানে কবি মাঝ সমুদ্রে চলে যেতে যাচ্ছেন যেখানে শুধু বাতাস ছাড়া কিছু থাকবে না, বাতাসটা স্ট্রংলি বইতে থাকবে এবং সেটা ধারালো ছুরির মতো লাগবে। তা আমরা বলবো দ্য পোয়েট উইশেস টু গো টু দ্য মিডল অফ দ্য সি হোয়ার হি উইল ফিল অনলি উইন্ড, দ্য উইন্ড উইল ব্লো হার্ড লাইক এ নাইফ। তিনের জায়গাটা আনসিন দেওয়া আছে। অ্যাবাউট দ্য 6th সেঞ্চুরি বিসি তক্ষশিলা ওয়াজ দ্য চিফ সেন্টার অফ লার্নিং ইন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ষষ্ঠ খ্রিস্টপূর্ব শতাব্দীতে, মানে যীশুখ্রিস্ট জন্মানোর 600 বছর আগে, তক্ষশিলা ছিল ভারতবর্ষে শিক্ষা লাভের একটা মূল প্রতিষ্ঠান। ইট ওয়াজ 20 মাইলস নর্থ ওয়েস্ট অফ রাওয়ালপিন্ডি, এটা রাওয়ালপিন্ডি থেকে 20 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত ছিল। স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রম ফরেন কান্ট্রিজ ফ্লোকড টু দিস ফেমাস ইউনিভার্সিটি ফর হায়ার এডুকেশন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকে অনেক ছাত্ররা দলে দলে আসতো এই বিখ্যাত ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য, উচ্চশিক্ষা লাভের জন্য। ইট ইজ সেড দ্যাট 16 ডিফারেন্ট সাবজেক্টস ওয়ার টট ইন দ্য ইউনিভার্সিটি, বলা হয়ে থাকে নাকি 16টা আলাদা আলাদা বিষয় পড়ানো হতো এই বিশ্ববিদ্যালয়ে। ইচ আন্ডার দ্য চার্জ অফ এ রিনাউন্ড প্রফেসর, প্রত্যেকটা দায়িত্বে থাকতেন বিখ্যাত প্রফেসর বা অধ্যাপক। হু ওয়াজ স্পেশালাইজড ইন হিজ সাবজেক্ট, যে প্রফেসররা তাদের নিজস্ব বিষয়ে দক্ষ ছিলেন। দ্য ফেম অফ তক্ষশিলা কন্টিনিউড ইন ইন্ডিয়া টিল 326 বিসি, বিসি মানে বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ। তো 326 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই তক্ষশিলার সুখ্যাতিটা বা খ্যাতি বা সুনামটা বিরাজমান ছিল। উই লার্ন দ্যাট দ্য সিটি ওয়াজ দেন ভেরি ওয়েলদি অ্যান্ড ওয়েল গভর্নড, আমরা জানতে পেরেছি সেই সময় শহরটা ছিল খুবই সম্পত্তিবান বা ধনী এবং তার সঙ্গে সুশাসিত। আন্ডার অশোকা দ্য গ্রেট, বিখ্যাত সম্রাট অশোকার অধীনে। উই ফাইন্ড ইট ওয়াজ স্টিল দ্য চিফ সিট অফ লার্নিং, আমরা দেখতে পাই তখনও সেটা ছিল মূল শিক্ষা প্রতিষ্ঠান। এ ফেমাস হিস্টোরিয়ান হোয়েন ডেসক্রাইবিং দ্য কন্ডিশন অফ ইন্ডিয়া আন্ডার অশোকা সেজ, একজন বিখ্যাত ঐতিহাসিক যিনি অশোকার আন্ডারে দেশের অবস্থা কেমন ছিল সেটা বিবরণ দিতে গিয়ে বলেছেন যে দ্য সন্স অফ দ্য পিপল অফ দ্য আপার ক্লাসেস চিফস ব্রাহ্মিনস অ্যান্ড মার্চেন্টস ফ্লোক টু তক্ষশিলা, তিনি বলছেন সেই সময় উচ্চ পদস্থ বা উচ্চ শ্রেণীর যে লোকেরা বা প্রধানরা, ব্রাহ্মণরা এবং ব্যবসায়ীরা, তাদের ছেলেমেয়েরা দলে দলে পড়তে আসছে তক্ষশিলাতে। অ্যান্ড অ্যাজ টু এ ইউনিভার্সিটি টাউন, আর যেহেতু তক্ষশিলা সেই সময় বিশ্ববিদ্যালয় শহর ছিল। ইন অর্ডার টু স্টাডি দ্য সার্কেল অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড সায়েন্সেস, ভারতবর্ষের যে শিল্পকলা এবং বিজ্ঞানের যে চক্রটা সেটা পড়াশোনা করার জন্য। বাট তক্ষশিলাজ এভিল ডেজ বিগান সুন আফটার, কিন্তু তক্ষশিলার খারাপ দিন শুরু হলো কিছুদিন পরেই। ইট ফেল প্রে টু দ্য ইনভেডিং ফোর্সেস অফ দ্য গ্রিক্স, দ্য শকস, দ্য পার্সিয়ানস, দ্য কুশানস ইন টার্ন,
কারণ এটা ক্রমশ আক্রমণের মুখে পড়তে থাকে। প্রথমে গ্রিক আক্রমণ করে, তারপর শক আক্রমণ করে, তারপর পাঠানরা আক্রমণ করে, তারপর কুষাণরা আক্রমণ করে একে একে ইন টার্ন। লাস্টলি দ্য হুনস গেভ তক্ষশিলা ইটস ডেথ ব্লো। আর অবশেষে হুন জাতিরা তারা তক্ষশিলাকে মানে মারণ আঘাতটি করে। When Huensang visited in 7th century AD, he found its ruins. যখন হিউয়েনসাং সপ্তম খ্রিস্টাব্দে অর্থাৎ এডি মানে আফটার ডেথ, যীশুখ্রিস্ট মারা যাওয়ার 700 বছর পর যখন হিউয়েনসাং এসেছিলেন তখন তিনি এর ধ্বংসলীলাটাকেই খুঁজে দেখতে পেয়েছিলেন। এর আগে টিক দ্য রাইট অ্যান্সার, 4টা করে অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সারটাকে টিক মারতে হবে। হিউয়েনসাং ভিজিটেড তক্ষশিলা ইন, হিউয়েনসাং তক্ষশিলাতে এসেছিলেন 7th century AD, অপশন নাম্বার সি। 2 দাগে দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট টট ইন দ্য ইউনিভার্সিটি অফ তক্ষশিলা ওয়াজ, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে যে কটা বিষয় পড়ানো হতো বিষয়ের সংখ্যাটা কত, উত্তর হচ্ছে 16, অপশন নাম্বার বি, 16টা বিষয় পড়ানো হতো। 3 দাগে দ্য চিফ সেন্টার অফ লার্নিং ইন ইন্ডিয়া ইন দ্য 6th century BC ওয়াজ, ষষ্ঠ পূর্ব শতাব্দীতে মানে ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠান কি ছিল, উত্তর হচ্ছে তক্ষশিলা, অপশন নাম্বার সি। 4 দাগে দ্য আনগডলি কাউন্টডাউন অফ তক্ষশিলা কেম ইনটু বিং, অ্যাকচুয়ালি ভগবানের হাত ছাড়াই তক্ষশিলার অধপতন শুরু হয় কিসের মধ্য দিয়ে, না প্রথমে তারা আক্রমণ করেছিল অ্যাকচুয়ালি গ্রিকরা আক্রমণ করে। দেখো এসব জায়গায় বলা আছে যে তক্ষশিলা পড়তে থাকে আক্রমণের মুখে, প্রথমে ফোর্সেস অফ দ্য গ্রিক্স, প্রথমে গ্রিকরা আক্রমণ করে, তাহলে গ্রিকরা আক্রমণ করতেই তক্ষশিলার পতনটা শুরু হয়। তাহলে আমরা প্রথম অপশনে যাব, আফটার দ্য ইনভেডিং অফ গ্রিক্স, অপশন নাম্বার এ। বি দাগে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, নিচের বাক্যগুলো হয় ঠিক আছে অথবা ভুল আছে। আমরা টি লিখবো ট্রু স্টেটমেন্টের জন্য, এফ লিখবো ফলস স্টেটমেন্টের জন্য। একটা থাকে ডিউরিং সমুদ্রগুপ্ত রেন তক্ষশিলা ওয়াজ এ প্রসপারাস সিটি, সমুদ্রগুপ্তের শাসনকালে তক্ষশিলা ছিল একটি সমৃদ্ধশালী শহর, কথাটা ভুল, সেই সময় অশোকা শাসন করতেন, সমুদ্রগুপ্ত ছিলেন না, আমরা ফলস লিখবো। 2 দাগে দ্য হুনস ওয়ার দ্য ফার্স্ট টু ইনভেড তক্ষশিলা, হুন জাতিরা প্রথম আক্রমণ করেছিল তক্ষশিলাকে, কথাটা ভুল, হুনরা শেষ আঘাতটা করেছিল, তাই ফলস লিখবো, এফ লিখলাম। 3 দাগে তক্ষশিলা ওয়াজ দ্য চিফ সেন্টার অফ লার্নিং ডিউরিং দ্য রুল অফ অশোক, অ্যাকচুয়ালি মহাসম্রাট অশোকের আমলে তক্ষশিলা ছিল ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানের মূল কেন্দ্র, অবশ্যই ঠিক, ট্রু লিখবো, টি লিখবো, ট্রু আছে বলে। 4 দাগে হোয়েন হিউয়েনসাং ভিজিটেড তক্ষশিলা ইট ওয়াজ উইথ অল ইটস গ্লোরি, যখন হিউয়েনসাং এসেছিলেন তক্ষশিলার কাছে তখন সেটা নাকি পূর্ণ গৌরবযুক্ত ছিল, কথাটা ভুল, তখন সেটা ধ্বংসাবশেষ ছিল, তাই ফলস লিখবো, আমরা এফ লিখলাম। সি দাগে একটা কোশ্চেন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে একটা প্রশ্ন আছে উত্তর দাও। হাউ ডিড দ্য ফেম অফ তক্ষশিলা স্প্রেড ইন ইন্ডিয়া, তক্ষশিলার যে সুনাম ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষে কিভাবে, আমরা বলবো ভারতবর্ষে তক্ষশিলা ছিল শিক্ষা লাভের মেন প্রতিষ্ঠান, সেখানে 16টা আলাদা আলাদা বিষয় পড়ানো হতো এবং 16 জন আলাদা আলাদা প্রফেসরকে দিয়ে, এবং প্রতিটা প্রফেসর ওই বিষয়ে দক্ষ ছিলেন। আমরা লিখলাম ইট ওয়াজ দ্য চিফ লার্নিং সেন্টার ইন ইন্ডিয়া, 16 সাবজেক্টস ওয়ার টট বাই স্পেশালিস্ট প্রফেসরস। এবার আমরা গ্রামারে চলে যাবো। 4 দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচে শূন্যস্থান দেওয়া আছে, সঠিক অপশনটাকে বেছে নিয়ে ফিল আপ করতে হবে। দ্য রোজ ইজ অ্যান অ্যানসিয়ান ফ্লাওয়ার, গোলাপ হয় একটা প্রাচীন ফুল। দ্য ওল্ডেস্ট পেন্টিংস অফ দ্য রোজেস আর ফাউন্ড ইন গ্রিস, গোলাপকে নিয়ে যে প্রাচীনতম যে চিত্রশিল্পগুলো সেগুলো কিন্তু এখনো গ্রিসে পাওয়া যায়, তাই আমরা বলবো আর ফাউন্ড, এখনো পাওয়া যায় বলে। 5 এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। লেজার শুড নট বি স্পেন্ট ইন লেজিনেস, অবসর সময়টাকে কখনো অলসতার সঙ্গে কাটানো উচিত নয়। ইফ উই বিকাম লেজি উই রান দ্য রিস্ক অফ আনহ্যাপিনেস, আমরা যদি অলস হয়ে পড়ি না তাহলে কিন্তু আমরা দুঃখের যে ঝুঁকিটা তাকে আমরা ডেকে আনবো। কাজ করতে হবে, অলস হলে কিন্তু বিপদ আছে, তাই সবসময় কাজ করে যেতে হবে, কর্মঠ থাকতে হবে তোমাকে সফল হতে গেলে। বি দাগে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, নিচে বাক্যগুলো দেওয়া আছে, 6খানা গ্রামার আছে, প্রত্যেকটা ব্র্যাকেটে বলা আছে কি কি করতে হবে, সেই অনুযায়ী আমরা উত্তরগুলো করব। 1 দাগে বলেছে স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, স্নিগ্ধা শুধুমাত্র জ্ঞানী নয় সে সাহসী ও, আমরা সিম্পল করলে হবে, আমরা লিখব জ্ঞানী হওয়ার পাশাপাশি স্নিগ্ধা সাহসী ও, মানে বিসাইডস বিং ওয়াইজ স্নিগ্ধা ইজ ব্রেভ অলসো। একটু ছোট ছোট করে লিখলাম, আমি আবার পড়ে দিচ্ছি। বিসাইডস বিং ওয়াইজ স্নিগ্ধা ইজ ব্রেভ অলসো। 2 দাগে দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি,
অ্যান্ড ক্যারিড ইট হোম। ওরা ঘুড়িটাকে দেখতে পেলো একটা গাছের উপরে এবং ওটাকে বাড়ি নিয়ে গেল। ডিসকভারকে নাউন করতে বলেছে, তার মানে আমরা বলবো ওই গাছের উপরে ঘুড়িটার ডিসকভারি হওয়ার পর তারা ওটাকে বাড়ি নিয়ে গেল। তার উত্তর হবে আফটার দ্য ডিসকভারি অফ দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি দে ক্যারিড ইট হোম। একটু জায়গাটা কম ছিল, খুবই ছোট ছোট করে লিখেছি, তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি আরেকবার পড়ে দিচ্ছি। আফটার দ্য ডিসকভারি, লাস্টে ওয়াই হবে, আফটার দ্য ডিসকভারি অফ দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি দে ক্যারিড ইট হোম। তিনের দাগে ইট ইজ ইজিয়ার টু উইন ফ্রিডম দ্যান টু প্রিজার্ভ ইট। স্বাধীনতা অর্জন করাটা খুব সোজা, কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা উত্তরে লিখবো টু প্রিজার্ভ ফ্রিডম ইজ নট সো ইজি টু উইন ইট। আমি উত্তরটা একবার পড়ে দিচ্ছি। টু প্রিজার্ভ ফ্রিডম ইজ নট সো ইজি অ্যাজ টু উইন ইট, এখানে ফুল স্টপ হবে। চারে থাকে হাউ সুইট দ্য মুনলাইট স্লিপস আপন দিস ব্যাংক। বিস্ময়সূচক বাক্যে আছে যে কত সুন্দর করে চাঁদের আলো এই নদীর পাড়ে পড়ছে, অ্যাসাটিভ করতে বলেছে। আমরা উত্তর লিখব দ্য মুনলাইট স্লিপস আপন দিস ব্যাংক ভেরি সুইটলি। আমি উত্তরটা আরেকবার পড়ে দিচ্ছি। দ্য মুন লাইট স্লিপস আপন দিস ব্যাংক ভেরি সুইটলি। পাঁচে থাকে দে উইল হ্যাভ টু মেক ইট, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা লিখবো ইট উইল হ্যাভ টু বি মেড বাই দেম। লাস্ট কোশ্চেন ছয়ের দাগে দিয়েছে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট। তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়ির কি হলো? হি সেড, তিনি জিজ্ঞেস করছেন। নারেশন চেঞ্জ করলে হবে হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। এটা তো উত্তর লেখার জায়গা এখানে নেই, আমি এসব জায়গায় দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখছি। আমি উত্তরে লিখলাম হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। দেয়ার স্পেলিং THEIR। এবার আমরা সি দাগে যাব, ফ্রেজাল ভার্ব। ফাউন্ড আছে, বাই চান্স দ্য বয় ফাউন্ড, মানে হঠাৎ করে ছেলেটা দেখতে পেলো ইংরেজি কাম অ্যাক্রস। তবে ফাউন্ড আছে মানে পাস্ট ফর্মে আছে, আমরা কাম অ্যাক্রস লিখবো না, আমরা কেম অ্যাক্রস লিখবো। দুয়ে দাগে দ্য ফায়ার ওয়াজ ডাউজড, মানে আগুনটাকে নেভানো হয়েছিল। নেভানো ইংরেজি পুট আউট, এটা প্যাসিভ ভয়েসে আছে, থার্ড ফর্মে আছে, তো পুট আউটকে থার্ড ফর্ম করলেও সে পুট আউট হবে, তাই আমরা পুট আউট লিখবো। এবার ছয়ের দাগে নিচে দুখানা শব্দ দেওয়া আছে, এদের সমার্থক শব্দ আনসিন প্যাসেজ থেকে নিতে হবে, কোশ্চেন নাম্বার 3 ওখান থেকে নিতে হবে। একটা হচ্ছে গ্যাদার, গ্যাদার মানে জড়ো হওয়া, এটা আনসিনের শব্দ হচ্ছে ফ্লোকড। আর 2 নম্বরে আছে ভিকটিম, মানে আক্রান্ত ব্যক্তি বা শিকার হওয়া, এটাকে আমরা প্রে বলবো, PREY। তো এই দুটো শব্দই কিন্তু আনসিন প্যাসেজের মধ্যে আছে, খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। এইভাবে আমরা মডেল নাম্বার 4 বারুইপুর হাই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারটাকে আলোচনা করলাম। এই আলোচনা তোমাদেরকে সমৃদ্ধ করবে এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রস্তুতি সেটাকে খুব মজবুত করবে। তো তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রয়োজনের যত নতুন নতুন আপডেটস তোমরা রেগুলার ইন্টারভ্যালে পেতে থাকবে।